আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সেনা অভিযানের সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার, অস্ত্র, গুলি, স্যাটেলাইট ফোন জব্দ। যুদ্ধাপরাধের মামলা থেকে খালাস, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহার, রায় ট্রাইব্যুনালে কারামুক্ত হচ্ছেন কাল। নির্বাচন ছাড়া অর্থনীতির অনিশ্চয়তা কাটবে না, দ্রুত সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার দাবি সিপিডির। 14 বছর পর চাকরি ফিরে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 কর্মকর্তা কর্মচারী, আপিল মঞ্জুর। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুষ্টিয়া সদরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়কের একটি বহুতল বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। 1.5 মাস আগে মৃত মীর মহিউদ্দিনের 3তলা বাড়ির নিচতলা ভাড়া নিয়েছিল সুব্রত বাইন। তাকে বাড়ি ভাড়া নিতে সহযোগিতা করেন স্থানীয় প্রবাস ফেরত হেলাল নামের এক যুবক। বাড়ি ভাড়া নেওয়ার পর দরজা জানলা খুলতে দেখেননি স্থানীয় বাসিন্দারা। ওই ভবনের উপরের 2 তলায় রয়েছে ছাত্রাবাস। মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী জানান, কুষ্টিয়া ও ঢাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন সুব্রত বাইন, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ এবং শুটার আরাফাত ও শরীফ। হঠাৎ করে প্রকট একটা শব্দ হয় আমার দরজায়। আমি দরজা খোলা মাত্রই দেখতে পাই যে সেনাবাহিনীর কিছু সদস্য তাদের রাইফেল তাক করে আমার দিকে তাকিয়ে আছে এবং বলছে হ্যান্ডস আপ। এবং তারা আসলে প্রাথমিক অবস্থায় ভাবছিল যে আমরা হয়তো এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের গ্যাংয়ের একটা অংশ, কিন্তু যে প্রধান তাকে আসলে কখনো দেখে। সেনাবাহিনীরা সব চারিদিক ঘিরে নিয়েছে, নিয়ে 2 জন ধরে নিয়ে চলে গেছে। সকালে দেখলাম আমরা ঘুম থেকে উঠে যে বহুত সেনাবাহিনী এসে 2 জনের ধরে নিয়ে চলে গেল। আমরা জানতাম না যে এরা এই জায়গা থাকে। 1971 সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেয়। আদালত পর্যবেক্ষণে বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারুলের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার করা হয়েছিল। রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছেছে। আগামীকাল বুধবার সকালে তিনি মুক্তি পেতে পারেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে 2014 সালের 30 ডিসেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হত্যা, গণহত্যা ও অপহরণ সহ 6টি অভিযোগে দেয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে 2019 সালে তা বহাল রাখে আপিল বিভাগ। ওই রায় রিভিউয়ের আবেদন করেন আজহারুল ইসলামের আইনজীবীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হয়। রিভিউ মঞ্জুর করে আপিল বিভাগ। 8 মে সবশেষ শুনানির পর রায়ের দিন ঠিক হয়। মঙ্গলবার সকাল 9:55 রায় ঘোষণা করে আপিল বিভাগ। যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে আদালত। 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন জামায়াতে ইসলামীর নেতারা। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, এই রায় ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে, এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে
উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর একটি রিভিউ বোর্ড গঠন করে অতীতের প্রশ্নবিদ্ধ অন্যান্য রায় পর্যালোচনার আহ্বান জানান জামায়াতের আইনজীবীরা। এটিএম আজহারুল ইসলামের রায় ঘিরে জামায়াতের নেতাকর্মীরা আদালতে ভিড় করেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আপিল বিভাগে এটিএম আজহারুলের রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না। আপিল বিভাগের রায়ের পর রাজধানীতে এক প্রতিক্রিয়া তিনি কথা বলেন। এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটাও ফলো করা হয়নি। সাক্ষ্য আইনকে বেমালুম দলিত মতিত করা হয়েছে। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। মিডিয়ার বন্ধুরা কষ্টের সময় আমাদের পাশে যারা ছিলেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। যুদ্ধাপরাধের সাজা থেকে এটিএম আজহারকে মুক্তি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই রায়ের মাধ্যমে ২৪-এর গণঅভ্যুত্থানকে বিতর্কিত করা হয়েছে বলে অভিযোগ গণতান্ত্রিক ছাত্র জোটের। রায়ের প্রতিবাদে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল বের করে। এতে ছাত্র শিবির হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। মঙ্গলবার রাত ৮টার দিকে ক্যাম্পাসের পরিবহন মার্কেটে এই ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্র শিবির। এই ঘটনার জেরে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলোর নেতারা। মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর এক অনুষ্ঠানে মঈন খান বলেন, নির্বাচিত সরকার ছাড়া অনির্দিষ্টকাল একটা দেশ চলতে পারে না। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে এ সেমিনার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, নির্বাচন বিলম্বিত করে দেশ কোনো ফাঁদে পড়তে যাচ্ছে কিনা তা ভাবতে হবে। আমি আগে সংস্কার করব, তারপরে বিচার করব, তারপরে নির্বাচন করব। দুনিয়া কিন্তু এভাবে চলে না। এই বাস্তবতাও কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে উপলব্ধি করতে হবে। এখানে একটা ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে, এখানে একটি প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আমার মনে হচ্ছে। এটা কারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। একই দিন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গত ২৪ মে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনার বিষয় নিয়ে কথা বলেন। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়ায়। সংবাদ সম্মেলনে আবারও এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানায় বিএনপি। নির্বাচনের জন্য উপযুক্ত সময়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন ছাড়া দেশের অর্থনীতির অনিশ্চয়তা কাটবে না, তাই দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে সিপিডি। মঙ্গলবার স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি 2024-2025 অর্থ বছরের অনুষ্ঠানে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এসব কথা জানায়। নতুন অর্থ বছরে কালো টাকা সাদা না করার পক্ষে মত দেন বক্তারা।
সহকর্মীবৃন্দ, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 2024-25 অর্থবছরে বাজেট নিয়ে স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি 2024-25 অর্থবছরের তৃতীয় ভাগের এই পর্যালোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে দেশের রাজস্ব ব্যবস্থাপনা, মূল্যস্ফীতির অভিঘাত, ব্যাংকিং খাত, খেলাপি ঋণ এবং শেয়ার বাজার নিয়ে নানা রকম অসঙ্গতির কথা উঠে আসে। নিম্নমানের আইপিও, আর্থিক প্রতিবেদনের অনিয়ম, বিও অ্যাকাউন্টের স্বচ্ছতার অভাব এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রশ্নবিদ্ধ আচরণ এবং আরেকটি বিষয় হচ্ছে যে সেকেন্ডারি মার্কেটে কারসাজি, এই বিষয়গুলিতে তেমন কোনো উন্নতি হয় নাই। সিপিডির পর্যালোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের নানা কার্যক্রম গুরুত্ব পায়। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা এবং ব্যাংকিং খাতের উপরে একটা আস্থা ফিরিয়ে আনার জন্য এই ধরনের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংস্কার প্রক্রিয়াটা চলমান রাখা সামনের দিনগুলোতে, যাতে কিনা রাজনৈতিক প্রভাবে সেগুলো ব্যাহত না হয়। সিপিডি বলছে, বিগত সরকারের বিভিন্ন অনিয়ম থেকে বের হতে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচি নিয়েছে সেখানে কিছুটা দুর্বলতা থাকলেও অর্থনীতির স্বার্থে এগুলো সমন্বিতভাবে চালু রাখতে হবে। এছাড়া বিনিয়োগ স্থবিরতা কাটাতে প্রয়োজন অর্থনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচনের তারিখ ঘোষণা। স্থিতিশীলতাটা কিংবা এই যে নির্বাচনের কথা বলছেন, 9 মাস হয়ে যাওয়ার পরে এখন একটা সুনির্দিষ্ট সময় দেওয়াটার সময় এসে গেছে। এখন নতুন অর্থবছরে কালো টাকা সাদা না করার পক্ষে মত দেয় সিপিডি, কারণ এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হতে পারেন। কালো টাকা সাদা করার মতো একটা প্রভিশন এইবারের বাজেটে রাখা, সেটা আমরা মনে করি যে এটা উচিত হবে না, এবং এটা যারা সৎ করদাতা তাদের জন্য সবসময় এটা একটা ডিসইনসেন্টিভ একটা ক্রিয়েট করে তাদের জন্য। এছাড়া রাজস্ব বোর্ডের প্রয়োজনীয় সংস্কার করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণেও সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সুতরাং এই জায়গাগুলিতেও আমাদের কিন্তু একটা শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। 14 বছর আগে চাকরিচ্যুত 988 জনকে চাকরি ফিরিয়ে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেয়। চাকরিচ্যুতদের পদোন্নতি সহ সব সুবিধা দিতে হবে। 2011 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 জন কর্মকর্তা কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়। এরপর দীর্ঘ আইনি লড়াই করেন তারা, কিন্তু লাভ হয়নি। চাকরি হারানোর পর তাদের অনেকে দুঃখ কষ্টে দিন যাপন করেন, এর মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আপিল বিভাগের রায় রিভিউ করার সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত 988 জন কর্মকর্তা কর্মচারীর বিষয়ে এই সিদ্ধান্ত হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় দেয় সর্বোচ্চ আদালত। ধারাবাহিকতা থাকবে, তারা জ্যেষ্ঠতা হারাবে না। সো ফার দ্য বেনিফিট ওয়াজ কনসার্ন, অ্যাপেলেট ডিভিশন বলেছে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের এই দীর্ঘদিন চাকরিতে ছিল না এবং তাদের মধ্যে অনেকে মারা গেছে। তাদের যে কষ্ট, তাদের যে লাঞ্ছনা, তাদের যে অপমান, তাদের যে অসম্মান, তাদের যে অর্থনৈতিক কষ্ট, সব কিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়কে ডিসিশন দিয়েছে যে ওনারা বেনিফিটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, এখন বঞ্চিতদের চাকরিতে পুনর্বহালে কোনো বাধা নেই। সমস্ত বিষয়টি আইনানুগভাবে নিষ্পত্তি হয়েছে। আমি বিশ্বাস করি দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ আদালতের রায়টি তারা বাস্তবায়ন করবেন। আর এই ক্ষেত্রে ওনাদেরকে চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে এই মুহূর্ত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর কোনো আইনগত বাধা নেই। 988 জনকে চাকরিতে পুনর্বহালের পাশাপাশি পদোন্নতি ও সুযোগ সুবিধা নিশ্চিতেরও নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় আরও 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার SM সাজ্জাদ আলী এই কথা জানান। গ্রেপ্তারকৃতরা হলেন রাব্বি ওরফে কবুতর রাব্বি, মেহেদি হাসান, নাহিদ হাসান, পাপেল, রিপন, সোহাগ, রবিন, হৃদয় ইসলাম ও সুজন সরকার। ডিএমপি কমিশনার জানান, 13 মে ঘটনার রাতেই 3 জনকে গ্রেপ্তার করেছিল শাহবাগ থানা পুলিশ। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতেই এই 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত। এদের 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একদিনের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ জানিয়েছেন,
কর্মচারীদের দাবি আগামীকাল মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করবেন তিনি। এরপরই সরকারের তরফ থেকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হবে। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে আজ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ছিল। গতকাল ঢাকা মহানগর পুলিশ সচিবালয় ও সংলগ্ন এলাকায় সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে। তারপরও কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন চালিয়ে যান। কুড়িগ্রাম, মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে 90 জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে পুশ ইন বাড়লেও নিরাপত্তার অভাব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে 37 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোর 4টার দিকে রাওমারির বড়াইবাড়ি সীমান্ত দিয়ে 14 জন নারী ও পুরুষকে পুশ ইন করার সময় বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে নাগেশ্বর কচাকাটা সীমান্ত দিয়ে 7 জনকে পুশ ইন করেছে বিএসএফ। এছাড়া 16 জন নো ম্যানস ল্যান্ডে আটকা পড়েছে। ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লং ল্যান্সে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। আমরা ইন্ডিয়ান মানুষ, আমাদের এখানে সমস্ত আছে, বাড়িঘর আছে, কাগজপত্র মানে ডিটেনশন ক্যাম্প বেতন কিছু কাগজে আনতে দেয় না। কালকা হঠাৎ করে ওই যে গত মে 23 মে আমার লই আইলো। মেহেরপুরে নারী ও শিশু সহ 30 জন বাংলাদেশি নাগরিককে পুশ ব্যাক করেছে বিএসএফ। মুজিবনগর উপজেলার আনন্দ বাস সীমান্তে মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। তাদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়। ভোর 5:30টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে 23 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। পরে তাদের 33 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়। এদিকে সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের 14তম ডেপুটি জেলা ও 62তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। হ্যাঁ, সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুরস্কার গ্রহণ করছেন সর্ববিষয়ে চৌকস সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। বিগত সরকারের শাসনামলে 18 থেকে 20 বিলিয়ন ডলার বা প্রায় 2000 কোটি টাকা পাচার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অর্থ পাচার প্রতিরোধে সমন্বয়কের দায়িত্বে থাকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা জানান। গভর্নর জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনাটা কঠিন। বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে প্রস্তুত নয়। ফলে আইন কাঠামো পরিবর্তন করে টাকা ফেরত পেতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। তিনি আরও বলেন, ইতিমধ্যে বিদেশে একজনের সম্পদ জব্দ হয়েছে, সামনে আরও সম্পদ জব্দ করা হবে। মানিকগঞ্জের সিংগাইরের একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকাল 8:30টার দিকে কাশিমপুর কারাগার থেকে পুলিশ পাহারায় তাকে আদালতে নেওয়া হয়। বেলা 11:30টার দিকে মমতাজকে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর মমতাজ বেগমকে কারাগারে নেওয়ার সময় তাকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে বিক্ষুব্ধ জনতা। বেলা 11:30টার দিকে আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এই ঘটনা ঘটে। সৌদি আরবে জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী 5 জুন পালিত হবে আরাফাতের দিন এবং 6 জুন উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। সৌদি আরবের তুমাইট চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ঈদ উদযাপিত হবে 7 জুন শনিবার। অন্যদিকে ইন্দোনেশিয়া ঘোষণা করেছে 6 জুন শুক্রবার ঈদ পালন করবে। ইসলামিক বিধান অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। এই মাসেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা হজ পালনের জন্য সৌদি আরবের মক্কা নগরীতে সমবেত হন। ইসরায়েল সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের 8 শতাধিক বিচারক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে সোমবার পাঠানো এক খোলা চিঠিতে তারা এই দাবি জানান। চিঠিতে উল্লেখ করা হয়, গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে, একই সঙ্গে সেখানে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কথাও বলা হয়েছে। চিঠিতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের সাবেক বিচারপতিদের পাশাপাশি আন্তর্জাতিক আইনের বরেণ্য ব্যক্তিদের স্বাক্ষর রয়েছে। চিঠিতে বলা হয়, গাজায় ফিলিস্তিনি জনগণকে রক্ষায় জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেওয়া আবশ্যক। 2 দিনের ভোগান্তি শেষে অনলাইনে নির্ধারিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের 18,300 টিকিটের সবগুলোই বিক্রি হয়েছে। মঙ্গলবার বাফুফের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, এএফসি কাপে আগামী 10 জুনের ম্যাচের টিকিট কালোবাজারি রোধে শক্ত অবস্থানে থাকবে বাফুফে। বাংলাদেশের ফুটবল ম্যাচের টিকিট নিয়ে এর আগে এত আলোচনা মুখে পড়তে হয়নি বাফুফেকে। এবার প্রেক্ষাপট ভিন্ন, কারণ ঢাকা স্টেডিয়ামে হামজার অভিষেকের পাশাপাশি জাতীয় দলে শামিদ সোমের অন্তর্ভুক্তিতে নতুন রূপে দেশের ফুটবল। তাতেই 10 জুনের টিকিট নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। 5 মিনিটে 30,000 প্লাস লোক ইউজার অনলাইনে আসতে চেষ্টা করেছিল। ক্লাব হাউস 2 যেটা ছিল অনলাইন, ওটাও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে গতকাল রাত্রে। টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। আর ওয়ার্ল্ডে আমেরিকা থেকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্যানরা টিকিট কিনেছে। আচ্ছা, উগান্ডার কথা বলছিলেন, উগান্ডা থেকে একজন ইউজার ছিল, আমাদের প্রবাসী বাঙালি হবে। টিকিট কালোবাজারি বন্ধ করতে পারেনি বিসিবি, তাই এবার শুরু থেকেই শক্ত হাতে সামলাতে চায় বাফুফে। টিকিটের নাম থাকবে, নাম্বার থাকবে এবং একটা ইমেল আইডি থাকবে। যে ব্ল্যাকে এই টিকিট বিক্রি করবে, যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। তিনি জানান, অনলাইনের টিকিট বিক্রি শেষ হওয়ায় এবার স্টেডিয়ামের উদ্বোধন নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। দীর্ঘ সময়ে সংস্কার শেষে আগামী 4 জুন ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঢাকা স্টেডিয়ামের সবুজ গালিচায় নতুনভাবে পা রাখার অপেক্ষায় জামাল তোপুরা। প্রোগ্রাম, ফ্যান জোন, স্টেডিয়ামের সিকিউরিটি, এটা নিয়ে এখন আমরা চ্যালেঞ্জ ফেস করছি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সেনা অভিযানে সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার, অস্ত্র, গুলি, স্যাটেলাইট ফোন জব্দ। যুদ্ধাপরাধের মামলা থেকে খালাস, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহার, রায় ট্রাইব্যুনালে, কারামুক্ত হচ্ছেন কাল। নির্বাচন ছাড়া অর্থনীতির অনিশ্চয়তা কাটবে না, দ্রুত সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি সিপিডির। 14 বছর পর চাকরি ফিরে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে 988 কর্মকর্তা কর্মচারী, আপিল মঞ্জুর। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।